বাংলাদেশ থেকে প্রচুর জঙ্গি ভারতে ঢুকেছেন। বাংলাদেশ থেকে যখন মন্ত্রী এমপিরা ভারতে গেছে সেটা কোনো অনুপ্রবেশ নয়, তাদের তো আপনারা শেল্টার দিয়েছেন। কূটনৈতিক পাসপোর্ট তো আপনারা দিয়েছেন, কূটনৈতিক ভাবে রয়েছে, তারা তো এয়ারপোর্ট দিয়ে যায়নি। আপনারা তো কূটনৈতিক আশ্রয় রয়েছে। আপনি যদি আপনার আমাদের এয়ারপোর্টে কোনো রেকর্ড নেই। শেখ হাসিনার কারণেই শেখ মুজিবের ভাস্কর্যের উপর মানুষ বিক্ষুব্ধ হয়ে তাদের ক্ষোভ মিটিয়েছে, বিষয়টা তো এরকমই, তাই না? এরকমই বিষয়টি। এবং আরেকটু ক্লিয়ার করি আপনাকে আমি, ধরেন 75-এর 15ই আগস্ট যখন শেখ মুজিবরকে হত্যা করা হয় এবং আমরা দেখেছি পরবর্তীতে যেসব মিলিটারি অংশ নিয়েছিল তারা কিন্তু এখনও গণমাধ্যমে কথা বলছেন যে কী কারণে কিভাবে তিনি জনগণকে কুক্ষিগত করেছিল, বাকশাল কায়েম করেছিল, সব মিলে কিন্তু আমরা এগুলো গণমাধ্যমে আছে। সেটার কারণে তার প্রতি ক্ষোভ ছিল। এবং এই সরকার ক্ষমতা আসার পর বিগত 15-16 বছরে যা করেছে, এই যে আপনি বলেন যে ভাস্কর্য, সেগুলো কিন্তু এই সরকার করেছে। যে ভাস্কর্য, বিজয় সরণি যে ভাস্কর্যের কথা আপনি বলছেন, সেটি কিন্তু এই সরকারের তৈরি করা। এবং আপনি দেখেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সেই নামও কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। আপনি জান সেটিকে বঙ্গবন্ধু নবথিটার করা হয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিল শেখ মুজিবরের গুরু, মানে হচ্ছে ওস্তাদ, আমাদের ভাষায় যেটা বলি যে হি ইজ দ্য পাইওনিয়ার বা হি ইজ দ্য লিডার অফ শেখ মুজিবুর রহমান। তার জায়গায় চেঞ্জ করে কিন্তু এগুলো মানুষের মনে একদিনে কিন্তু ঘৃণা জন্ম হয়নি। সত্যেন্দ্র বোসের নাম চেঞ্জ করেছেন, আপনার রবীন্দ্রনাথের নাম চেঞ্জ করেছেন, সেগুলোর নাম চেঞ্জ করেছেন, সেগুলো তো ঠিক হয়নি। তারা তো বঙ্গবন্ধু না, সেগুলো ঠিক হয়নি। হাসিনা পরিবার দেখেন এখন বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা আমি যদি কাজী নজরুল ইসলামের কথা বলি, আমরা কিন্তু এখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে বেশি প্রায়োরিটি দিই। নাম তো চেঞ্জ করেছেন আপনারা। ওইটা যারা চেঞ্জ করেছে তারা ভুল করেছে। তার মানে যে একটা সরকার ভুল করেছে, নতুন সরকার আসছে, মাত্র 1 বছর হয়নি, সে ভুল করা শুরু করে দিল। না, এই সরকারে কিন্তু ভুল নয়, এগুলো এই সরকারই তো করেছে, যেগুলো ভাস্কর্য ভেঙেছে, যা এই সরকারই তো নাম চেঞ্জ করেছে। তখন তো সরকার ছিল না, যখন ভাস্কর্য ভাঙা হয় তখন তো শেখ হাসিনা সরকার ছিল, তিনি পালিয়ে গেলেন। আরেকটু ছোট করে আপনাকে বলি, তারপরে বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হলো, এই বাড়িটাকে ভেঙে গুড়িয়ে ধসনস করে, ওইটাকে আমি উত্তর দিচ্ছি। এবং সেখানে প্রতিনিয়ত আপনি জানেন যে শেখ হাসিনার ফোন কল ফাঁস হচ্ছিল এবং তিনি চট করে ঢুকে যাবেন বাংলাদেশে এবং সবাইকে দেখে নেবে কে কে তার বিরুদ্ধে মামলা করেছে, প্রত্যেকে মেরে ফেলা এখন তার জন্য অধিক মানে এটা জায়েজ হয়ে গেছে, এরকম কথা তিনি বলছেন। আমি একদম পরিষ্কার করে বলি, যদি বিপ্লবের সময় 5 তারিখে উনি যদি ভারতে চলে না যেতেন, ওনার কি অবস্থা হতো সেটা আসলে এখন বলা যাচ্ছে না। কিন্তু 32 নম্বরে ধানমন্ডি 32 নম্বরে যে হামলা হলো, সেটা কি সরকার পারতো না নিরাপত্তা দিয়ে, বেষ্টনী দিয়ে রক্ষা করতে? কথা বলি, যখন একের পর এক আপনি অনুতপ্ত, মিনিমাম একটা অনুতপ্ত মানুষ হয় যে আসলে এতগুলো শিক্ষার 2000-এর মতো মানুষ মারা গেল, আপনি যখন দেখছেন যেগুলো সব ছবি সহ প্রকাশ হয়েছে, এবং এই ঘটনার জন্য তো একটা মিনিমাম মানুষ তো একটা মিনিমাম তার একটা সরি বলার প্রয়োজন, অথবা একটু নমনীয়। তিনি কিন্তু মিনিমাম নমনীয় হননি, বরং আরও বেশি উদ্ধত এবং আরও বেশি অ্যারোগেন্ট হয়েছেন, যে কারণে কিন্তু মানুষের মধ্যে যে কি ব্যাপার, এত বড় ঘটনার পরও কেন তিনি অ্যারোগেন্ট, সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে যে উনি খারাপ। হ্যাঁ, এটা তো খারাপ হয়েছে, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, ওনার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে, এবং এতটাই উনি খারাপ, ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে, এবং ওনার বাড়িঘর গ্রাম সাধারণ মানুষ লুটপাট করে নিয়েছে। এতদূর ঠিক ছিল। ওনার বিরুদ্ধে ক্ষোভ, ওনার মূর্তি ভাঙচুর, ওনার সব কিছু সব মেনে নিলাম, সব ঠিক ছিল। উনি খারাপ, ওনার বোন খারাপ, ওনার মন্ত্রিসভার খারাপ, ওনার মন্ত্রিসভার বিভিন্ন সদস্য বিদেশে 100-150 খানা ফ্ল্যাট, বাড়ি, সম্পত্তি করেছেন, প্রচুর টাকা চুরি করেছেন। কিন্তু যে ব্যক্তি মানুষটা নিজের প্রাণ দিয়ে দেশের জন্য করলো, সবার দোষ তার উপর পড়বে। আবার সেই বিষয়ে আর একটু ছোট করে বলি, আমাদের দেশে একটি প্রবাদ আছে যে ঝিকে মেরে বউকে বোঝানো। যখন তাকে আমরা পাচ্ছি না, তার বাবার স্মৃতি বিজড়িত বাড়িটি ভাঙলে সবচেয়ে বেশি কষ্ট কে পাবে? সেই পাবে। তাকে কষ্ট দেওয়ার জন্য মূলত এটি হচ্ছে, তাকে কষ্ট দিয়ে গোটা দেশের ইতিহাসকে অস্বীকার করবে। এই জনতার সাথে আমি যেটি আবারও বলি, এই যে বিক্ষুব্ধ জনতা, এটার প্রতিবাদ কিন্তু ওই সময় না, মানে এর আগে পরে, আমি যদি বলি ইমিডিয়েট পরেও এই সরকারের থেকে কিন্তু অনেকেই বাধা দেওয়ার চেষ্টা করেছে। যদিও ওই যে বৈষম্য বৃদ্ধি শিক্ষার্থী আন্দোলনের যারা ছিল তারা এখানে সমর্থন দিয়েছে, কিন্তু বাকি যারা সুশীল সমাজ, সচেতন মানুষ, অনেকেই কিন্তু এটার প্রতিবাদ করেছে। বিষয়টি হচ্ছে ওই সময় যেমন আপনারা করছেন, আমরা এই বাংলাদেশে থেকেও দেখেছি অনেক সুশীল সমাজ। এটা বলছেন যে এটা জামাত হস্তক্ষেপ রয়েছে, জামাত করেছে, যার কারণ বঙ্গবন্ধু পাকিস্তানের থেকে বাংলাদেশকে আলাদা করে দিয়েছিলেন, এই জন্য তাই বদলা নেওয়ার জন্য এটা করছে। না, এখানে জামাতের সম্পৃক্ততা ওভাবে একচ্ছত্রভাবে বলতে পারি না, এবং বঙ্গবন্ধু কিন্তু জামাতকে মাফ করে দিয়েছে, মানে শেখ মুজিবুর রহমান মাফ করে দিয়েছে। আচ্ছা, আমরা ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছি। কিন্তু জামাত তাদের ব্যাপারে একসাথে নির্বাচন করেছে এবং অনেক কিছু আমরা দেখেছি। সুতরাং জামাত এবং আওয়ামী লীগের সাথে যে সম্পর্ক আমরা দেখেছি, একসাথে নির্বাচনও তারা করেছে। সেই জায়গা থেকে কিন্তু আপনি এই প্রেক্ষাপট আসলে তৈরি হয়নি।
আমরা যেটি মনে করি এটি বিক্ষুব্ধ শিক্ষার্থী বা ছাত্র জনতা শ্রমিক জনতারই একটি বাতেন বিপ্লব যা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়েছে 32 নম্বর, বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে এটা ভাঙচুর করেছে। যদিও আমরা সেটা কখনোই সমর্থন করি না, আমরা চাই না এভাবে কোনো ভাঙচুর হোক, হামলা হোক। আমরা চাই যদি কেউ অপরাধ করে থাকে আইনের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আল আরাফা ইসলামী ব্যাংকের মুদারাবা ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে আপনার বিদেশের আয় জমা রাখুন দেশে অফশোর ব্যাংকিং এর মাধ্যমে। এখন আমরা যে প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক। আমরা বরাবরই মনে করি ভারত আমাদের বন্ধুরাষ্ট্র, ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, আমাদের পাশে ছিল। ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির একটা সম্পর্ক আমরা সবসময় ধরে রাখতে চাই। আপনি জানেন কিছুদিন আগে বিমস্টেক এই সম্মেলন হয়েছে থাইল্যান্ডে, যেখানে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। এই সম্মেলনের পর কি ভারত বাংলাদেশের সম্পর্ক আগের চেয়ে একটু ইমপ্রুভ হচ্ছে বলে মনে করেন? হ্যাঁ, কিছুটা তো স্বাভাবিক হচ্ছে। তার কারণ দেখুন, যদি আমি একদম খুব সংক্ষিপ্ত একটা উদাহরণ বলি, এতদিনের মধ্যে মাত্র 3 জন জার্নালিস্ট ভিসা নিয়ে এসছেন। আমি 4র্থ মানুষ যাকে বাংলাদেশ সরকার জার্নালিস্ট ভিসা দিয়েছে। গত প্রায় সেই জুলাই থেকে জুন থেকে ধরলে এটা এপ্রিল মাস শেষ হতে চললো, প্রায় কম বেশি 10 মাস 11 মাস 1 বছরের কাছাকাছি ধরলে আমি 4র্থ ব্যক্তি যে জার্নালিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এলাম এবং এতদিন থাকলাম। এর আগে তো একদিনের জন্য এসে চলে গেছে। বাংলাদেশ আপনাদেরকে সহজে ভিসা দিচ্ছে না, কিন্তু আমরাও ভিসা পাচ্ছি না। সেটা দুদেশের কূটনৈতিক সম্পর্ক, এবং ধরে নেওয়া হচ্ছে যে, এবং প্রমাণিত হয়েছে বাংলাদেশ থেকে প্রচুর জঙ্গি ভারতে ঢুকেছেন। তারা ঢুকে গিয়ে বোম্বে, ত্রিপুরা, দিল্লি, পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছে। এটা তথ্য কেন্দ্রীয় সরকার রয়েছে, এবং যেটা তথ্য ভুল হয়েছে এরকম কোনো প্রমাণ ইউনূস গভর্নমেন্ট দিতে পারেনি। তাহলে কি করে, এবং সীমান্ত দিয়ে বারবার অনুপ্রবেশ হচ্ছে, তাহলে কেন ভিসা দিতে যাবে? এই অনুপ্রবেশটা কিন্তু নতুন না দাদা। আমরা প্রতিনিয়ত প্রতি মাসে আমরা যে পরিসংখ্যান দেখি আমাদের বিজিবির, সেখানে পরিসংখ্যান অনুযায়ী প্রতি মাসে বিপুল সংখ্যক অনুপ্রবেশ যেমন ভারতে যাচ্ছে, আবার অনুপ্রবেশ ঘটছে বাংলাদেশে। হ্যাঁ, সেটা তো এখন আরো বেড়েছে, এবং একটা বিপুল রোহিঙ্গা সমস্যা তৈরি হয়েছে। পাশে ত্রিপুরা দিয়ে বিপুল পরিমাণ সমস্যা কিন্তু আমাদের অনেক। আমরা যদি বলি সীমান্ত হত্যার বিষয় যদি আমরা বলি যে এই সীমান্ত এলাকা দিয়ে নির্বিঘ্নে অনেক সময় দেখা গেছে বিএসএফ এর বাধা ডিঙিয়ে মাদক সহ বিভিন্ন ধরনের পণ্য আমাদের দেশে ঢুকতেছে, যা মাদক আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আবার আমাদের দেশ থেকেও স্বর্ণ সহ বিভিন্ন ধরনের পণ্য ভারতে যাচ্ছে। এটা কিন্তু আমরা প্রত্যাশা করি না, তা কিন্তু হচ্ছে। এই সব কিছু চাপিয়ে আমরা দুটো দেশের, বাংলাদেশ এবং ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির একটা সম্পর্কের উন্নয়ন চাচ্ছি। সেটা তো ভারত সরকারও বারবার বলছে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইছি। বাংলাদেশ যে কি করতে চাইছে, একবার বলছে আমি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করবো, সেখানে করতে গিয়েই তারা চীনকে সুবিধা দিচ্ছে, যে জানছে যে চীনের সঙ্গে সম্পর্ক যত ভালো করব ভারতের সমস্যা হবে, এবং চীন আমাদের ঘাড়ে বন্দুক রেখে আমাদেরই গুলি করবে, তারপর চীনের সঙ্গে হাত মেলাতে যাচ্ছে। আবার পাকিস্তানের সঙ্গে যাচ্ছে, পাকিস্তান এত কিছু ক্ষতি করেছে, পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে। ভারত কি বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গে, নাকি সরকারের সঙ্গে, না কোন বিশেষ দলের সঙ্গে সম্পর্ক রাখতে চায়? বিষয়টা আসলে কি? আমি প্রথমে আগে একটা প্রশ্ন রাখতে চাই। আসলে অনুপ্রবেশ যখন আপনি বললেন, বাংলাদেশে গত 10 বছরে 300+ নিরীহ মানুষ বিএসএফ এর গুলিতে মারা গেছে, এবং বাংলাদেশের গুলিতে ভারতীয় মারা গেছে এরকম রেকর্ড নেই। তো যেহেতু আমাদের সীমান্ত, আমরা ভারতের মানে বর্ডারের উপর ডিপেন্ডেন্ট। আমাদের তো কোনো বর্ডার নেই, বাংলাদেশে ফেন্সিং নেই, আমাদের কাঁটাতার নেই, কাঁটাতার শুধু আপনাদের আছে। তো এই জায়গা থেকে যদি আমি বলি যে বাংলাদেশ থেকে যখন মন্ত্রী এমপিরা ভারতে গেছে, সেটা কি অনুপ্রবেশ নয়? তাদের তো আপনারা শেল্টার দিয়েছেন, কূটনৈতিক ভিসা, কূটনৈতিক পাসপোর্ট তো আপনারা দিয়েছেন, কূটনৈতিক তারা তো এয়ারপোর্ট দিয়ে যায়নি। আপনারা তো কূটনৈতিক আশ্রয় রয়েছে। আপনি যদি আপনার টার্গেট তো হচ্ছে নিশ্চয়ই শেখ হাসিনা রয়েছেন, কূটনৈতিক বিষয় শেখ হাসিনা বাদ। যদি আমি ক্যাবিনেটের কথা বলি, আরো যদি নিচের কথা বলি, আপনারা তো বহু মন্ত্রী লন্ডন আমেরিকা সিটিজেনশিপ নিয়ে আটকে রয়েছেন। সেটা কিন্তু ভিন্ন ইস্যু। তারা কিন্তু সীমান্ত বর্ডার ক্রস করে যায়নি।
ভারতের কূটনৈতিক বিষয় নিয়ে রয়েছে। অনুপ্রবেশ করেছে। আমি যখন টারজানার মতো গিয়ে ওই পাশে পড়ে গেলাম সীমান্তের ওই পারে, তখন আপনি দেখলেন যে আমি একজন পরিচিত মুখ, তখন আপনি তাকে কূটনৈতিক ভিসায় পাসপোর্ট তার সাথে আছে। পাসপোর্ট তো আপনার কূটনৈতিক পাসপোর্ট আপনার সরকারি দিয়েছে না? হ্যাঁ, যাদের কাছে পাসপোর্ট নেই এরকমও সংখ্যা আছে। বাংলাদেশ তারা হচ্ছে পালিয়ে আছে, আপনি যেমন বাংলাদেশ- সেই জন্য তো গভর্নমেন্ট নীতি করে নিয়েছে, তাদের আইন পাস করেছে, এনআরসি বা সিএ এর মতো নিয়ম করেছে, চিহ্নিত করা হচ্ছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।